তারপরে হচ্ছে গিয়ে তো যখন বাসে আমরা পাশাপাশি বসে আছি তখন হচ্ছে গিয়ে বলছে আপনার সে ফ্রেন্ডটাকে আবার দেখি তো আমি হচ্ছে গিয়ে মোবাইল নিয়ে এভাবে দেখাইতেছি আর কি। দেখেন সে কি করতেছে, মোবাইলটা কেমন যেন হাতাহাতি আমার মোবাইল টেনে নিয়ে উনি আরো ছবিগুলা চেক করতেছে। আমি বলছি ভাই এটা কি ধরনের, আপনি আমার হাতে থাকুক, আপনি এইভাবে দেখেন। তারপরে আরো ছবি যে চেক করতেছে, ওখানে আমি সহ যে ছবিগুলা ওগুলাকে ভালো করে জুম করে করে আমার ছবিগুলো দেখতেছে। হ্যাঁ এই মেয়েটাও ভালো, এই মেয়েটাও ভালো। তারপরে হচ্ছে গিয়ে আমি বলছি দেখেন ভালো লাগতেছে না, আপনি ফোন দেন বলে নিয়ে গেছি আমি এরকম। যাই হোক, তারপরে ওখানে নামছি, নেমে দেখে এটা হচ্ছে ধানমন্ডি লেক আমি চিনি, ওটাকে রবীন্দ্র সরোবর বলে। আমি আমার মামা আর মামার গার্লফ্রেন্ডের সাথে ওখানে গেছিলাম। তারপরে হচ্ছে গিয়ে যাতে আমাকে ধানমন্ডি লেকে নিয়ে গেছেন, বলছে আপনি জানেন না এটাকে কলা বাগান বলে। এসে বলছি না আপনি তো আমাকে বলেন নাই। তারপর আচ্ছা যাই হোক, বলছে আচ্ছা ঠিক আছে একটু থাকি তারপর চলে যাবো। আমি চাপতে আমাকে এত দূরে নিয়ে আসছেন, আমাকে এখনই যাইতে হবে, এরকম আমি করতেছি। তারপর হচ্ছে গিয়ে ওখানে আমরা 10-15 মিনিট বসি। ওখানে যে বসি আমার মুখে মুখোশ দেওয়া ছিল, তো উনি বলছে আমি এরকম মুখ না দেখে কথা বলতে পারি না। উনি খুব কেমন যেন, মুখোশ না বলে নেকাব বলি। হ্যাঁ নেকাব ছিল, মুখোশ সাউন্ড ব্যাড। তারপরে হচ্ছে গিয়ে বলছে আমি এভাবে না দেখে কথা বলতে পারি না। আমি যা তো সমস্যা কি, আপনি এরকম করতেছেন কেন, এরকম হাতাহাতি করতেছেন কেন, আমার কাঁধের উপর হাত দিতেছে। আমি সমস্যা কি, আপনি ওনার সাথে বয়সের ডিফারেন্স কত ছিল আপনার? ওনার সাথে বয়সের ডিফারেন্স হচ্ছে আমার 4 বছরের ছিল, কিন্তু একাডেমিক ভাবে ওনার বয়সের আমার সাথে ছিল 6 বছরের। তারপরে হচ্ছে গিয়ে আপনি এরকম করতেছেন কিছু জন্য। তারপর উনি মনে কিছু বলতে চাচ্ছি কিন্তু কিছুই বলতেছে না। ওনার অ্যাটিটিউড গুলো আমার ভালো লাগতেছে না। আমি খুব করি, আপনি এখন যাবেন, আমার দেরি হয়ে যাইতেছে, ফুপু বকা দিবে। তারপরে হচ্ছে কি উনি একটা সিএনজি নেয়, সিএনজিতে করে আমরা যাচ্ছি। যাওয়ার সময় এখন সিএনজিতে সে আমার হাত ধরে, শক্ত করে ধরে। আমি এখন হাত ছোড়াছুড়ি করতেছি যে আপনি ছাড়েন, এমন করতেছেন কেন, আমার ভালো লাগতেছে না। তো বলছে আমার দিকে তাকাও। ওই ফার্স্ট উনি আমাকে তুমি করে বলছে, এর আগে কিন্তু আপনি করে বলতো। তারপরে হচ্ছে গিয়ে আমি দিকে তাকাও বলে হচ্ছে গিয়ে আমার হাত ওনার বুকের উপর রেখে বলতেছে, কিছুই বলতেছে না, বলছে ওনার দিকে তাকাইতে। আমি তাকাই দেখেছি ওনার চোখ অনেক লাল হয়ে আছে, মানে একটু পানি পানি হয়ে আছে। সিএনজি ওলা তখন কি করছিল, ড্রাইভ করছিল না পিছনে? হ্যাঁ সিএনজি ওলা তো ড্রাইভ করতেছিল, এটা পিছনেই আর কি। তো আমি এটা একটা কথা বলি, আমরা এই সবসময় তৃতীয় পক্ষ অস্বীকার করি, মানে খুব বিশেষ কিছু মোমেন্ট ঘটে যায় আমাদের লাইফে, প্রত্যেকের জীবনে হয়তো বা এই বিষয়গুলো আছে কম বেশি, রিক্সা এবং হচ্ছে সিএনজি। এবং আমরা সবসময় থার্ড পার্টি যে থাকে, যিনি রিক্সা চালাচ্ছেন কিংবা যিনি সিএনজি ড্রাইভ করছেন তাকে অস্বীকার করি এবং মনে করি যে কিছুই বোঝে না, ও কিছুই জানে না, ও সবাই একেবারে ইনভলভ না। কিন্তু আমার কাছে মনে হয় যে ও সব বিষয়গুলো খেয়াল করে। তো এটা আসলে এরকম সিনারি আমার কাছে মনে হয় যে ওই যে বলা হয় না, আমরা ছোটবেলা দেখতাম যে গাড়িতে ওঠার পরে যে চালকের সঙ্গে কথা বলবেন না। কথা কেন বলবো না, কারণ এটা কথা বললে তার কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে, এটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো আমার কাছে কেন জানি মনে হয় এইরকম সিচুয়েশন সিএনজি কিংবা রিক্সাতে ঘটানো, এটা কথা বলার চাইতেও ভয়ঙ্কর রকমের দুর্ঘটনার মুখোমুখি আমরা হয়ে যেতে পারি, কারণ তার ফুল কনসেন্ট্রেশনটা তার পিছন দিকে চলে আসে। সো এগুলো না করাটাই বেটার। ওকে, যাই হোক, বলেন তারপর হচ্ছে গিয়ে তো আমি বুঝলাম যে আসলে উনি রিলেশন করতে চাচ্ছে বা উনি আমাকে পছন্দ করে এরকম কিছু, বাট উনি কিন্তু এরকম মুখে কিছুই বলে নাই, শুধু চোখ লাল এটা দেখ। হ্যাঁ আমি নিজেই সব বুঝে নিছি, এরকম একটা অবস্থা। তা আমি জাস্ট ওনাকে একটাই কোশ্চেন করছি যে এটা কিভাবে সম্ভব, আপনি কি পাগল হয়ে গেছেন, এটা কিভাবে সম্ভব, আমাকে তো মেরে ফেলবে, সিডর হয়ে যাবে, ঘূর্ণিঝড় হয়ে যাবে বাসায়। তারপর বলতেছে আমি সবকিছু ম্যানেজ করবো। আমি বলতেছি কি ম্যানেজ করবেন আপনি? বলছে আমার ফ্যামিলির কেউ তোমাকে কিছু বলবে না, কারণ সবাই উনাকে অনেক প্রায়োরিটি দেয়, উনি একমাত্র ছেলে। আচ্ছা, ওভার কনফিডেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আমি বলছি আপনার ফ্যামিলি আপনি রাখেন আপনার কাছে, কিন্তু আমার ফ্যামিলি তো জীবনে মানবে না। বলছে আমি ওটাও ম্যানেজ করবো একদিন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এভাবে চলতে থাকলো। আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি চিন্তা করতেছি যে আসলে আমি কি করতেছি। উনি কিন্তু দেখতে অতটা সুন্দর না, বাট উনার কথাবার্তা, উনার কথার স্টাইল, তারপর অনেক যুক্তি সহকারে কথা বলতো। আপনি ওনার পার্সোনালিটি আমার ভালো লাগতো, আমার খুবই ভালো লাগতো। বাসায় যে আমি চিন্তা করলাম উনি হয়তো আমার রিলেটিভ, উনি আমাকে ধোকা দিবে না, কারণ আমি ততদিনে বুঝে গেছি ঢাকায় কি হচ্ছে না হচ্ছে, রিলেশন মানে কি, বা কয়েকদিন নিয়ে করে টাইম পাস করে চলে যায় সে। উনি আমাকে হয়তো ধোকা দিবে না, উনার কাছে আমার প্রায়োরিটি থাকবে, ছেড়ে যাবে না। তাছাড়া ওনার সাথে আমার বয়সে ভালো ডিফারেন্স আছে, উনি ভালোভাবে স্টাবলিশ হতে পারবে, হয়তো আমি ভালো থাকবো। এই চিন্তা করে আমি শুরু হইলো রিলেশন। মানে আপনি ওকে করলেন ফাইনালি, যে ঠিক আছে ঠিক আছে আমার দিক থেকে ওকে। তখন আপনি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছেন না ফার্স্ট ইয়ার? তখন হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট শেষ, আমি ভার্সিটিতে ভর্তি হবো আর কি নভেম্বর, মানে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন ওই সময়টাতে? হ্যাঁ, পরের দিনই আমরা ঘুরতে যাই। তো
আমি তখনও বুঝে উঠতে পারি না জিনিসটা কি। একটা পাবলিক প্লেসে একটা পার্ক, বাট রাস্তা আর কি ভিতরের দিকে না, রাস্তার দিকে মানুষ যাওয়া আসা করতেছে, অনেকে জগিং করতেছে, এই সেই। ওই জায়গায় সে আমাকে টান দিয়ে ধরে হচ্ছে গিয়ে ফার্স্ট কিস করে। আমি খুব শকড হই, আমি খুবই লজ্জা পাই, আমার হাত পা তখন কাঁপতে থাকে, খুবই অবস্থা খারাপ, কারণ আমি তখনও ভাইয়া ডাকি, আমি 3 মাস পর্যন্ত ভাইয়াই ডাকতেছিলাম। বেসিক্যালি হি ওয়াজ সুপার ফাস্ট, এবং আপনার জায়গা থেকে আপনি একদম, হ্যাঁ, pretty much আমি you. খুব শক হই আর কি। যাই হোক, ফার্স্ট থেকে আমি দেখছিলাম উনি খুব অন্যদিকে আর কি। তো আমি ভাবতে, উনি বলতো যে ইন্টেন্স গুলো ভালো লাগতো না। ভালো লাগতো না, কিন্তু তারপর দিকে আমি চিন্তা করতাম, আচ্ছা ঠিক আছে, সেটা আমার বয়ফ্রেন্ড, বা আচ্ছা ঠিক আছে, আমি পরে এটাকে আবার ইজি ভাবে নিতাম, কিন্তু ফার্স্ট ভালো লাগতো না। পরে তারপরে হচ্ছে গিয়ে কথাবার্তা হয়, সবই ভালো, ঠিক আছে। 2 মাস পরে সে না অন্যদিকে কথাবার্তা বলে, অন্য কিছু চায় আর কি। তো আমি বলতেছি ঠিক আছে, আপনি তাহলে আমাকে বিয়ে করেন। তো বলতেছে যে বিয়ে কি, বিয়ে জিনিসটা কি? আমি বলছি, বিয়ে কি মানে? বলতেছে যে আমি যদি বলি হ্যাঁ, তুমি যদি রাজি থাকো, তাহলে এটাই বিয়ে, এটাই ইয়ে। এটা কোনো কথা, কোনো লিগেল কিছু নেই। সে বলছে লিগেল কি, ওটা জাস্ট আ পেপারস। তুমি তোমার বাবা মায়ের কাবিননামা দেখছো কখনো? তার মানে কি তারা লিগেল না? এরকম। তুমি তোমার দাদা দাদির ম্যারেজ সার্টিফিকেট দেখছো, তার মানে ওরা লিগেল না? এরকম উদ্ভট লজিক দিত। তো মাঝে মাঝে আমি খুব বলতাম, এগুলো উল্টা পাল্টা লজিক দিতেছেন কিসের জন্য। মাঝে মাঝে ইয়ে করতাম, মাঝে মাঝে ও আমাকে এমন ভাবে বুঝাই দিত যে ওটাই সঠিক, আমি ওটাই বুঝতাম। তারপরে আচ্ছা ঠিক আছে, হইলো কিছু একটা। তারপরে হচ্ছে গিয়ে আমি তখন থেকে ভাবতাম, ওকে, সে আমার হাজব্যান্ড। মানে ওর প্রস্তাবে আপনি আলটিমেটলি সামহাউ আমাকে ওভাবে তৈরি করে নিছে, ওভাবে আমার মাথার মধ্যে দিছে, তুমি আমার ওয়াইফ, আমি তোমার ইয়ে। এটাই হচ্ছে গিয়ে বিয়ে। ওকে, সো আপনি এটা এগ্রি করেছেন? হ্যাঁ, কারণ আমাকে এমন ভাবে আমি যখন জিজ্ঞেস করতাম এইটা তাহলে কি, ওইটা তাহলে কি, ও ওভাবে বুঝাই দিত সুন্দর করে। ওকে। একটা 3-4 মাস পরে হচ্ছে গিয়ে ও এগুলা আমার ফ্রেন্ড সার্কেল এগুলা নিয়ে ইয়া করতো। আমি হচ্ছে কি আমি খুব গল্প পাচ্ছিলাম, বলতাম না, আমি হচ্ছে কি, ও খুব কম সময় দিত আমাকে। যদি দিনে 1 মিনিট কথা হইতো, আমি ভাবতাম যে অনেক কথা হয়ে গেছে এরকম। বাট ডাকার সময়, যখন দেখা করতাম, ডাকার সময় ওই পর্যন্তই, ওগুলা ঠিক আছে, তেমন কোনো কথাবার্তা নাই, শুধু ওই জন্যই ডাকতো, আর কোনো কথাবার্তা নেই। ওকে। বলতো আমি বিজি, আমি অফিসে সেই হ্যান অফিস করতো। হ্যাঁ, আমি বিজি সেই হ্যান, আমি পারি না, বসটা থাকি সামনে, কলিগরা থাকে, কথা বলতে পারি না। তার 1 মিনিটও দিনে ইয়ে হইতো না। আমি বলছি সিগারেট খাওয়ার টাইম তো অ্যাটলিস্ট আমার সাথে কথা বলতে পারেন। আমি আপনি করে বলতাম, কখনোই তুমি করে বলি না, অনেক অনেক সম্মান করতাম। যা বলতো তাই বিশ্বাস করতাম যে ওটাই রাইট বলতে। আর মাওলানা, তারপরে হুজুর, এদের বিরুদ্ধে অনেক কথা বলতো। ওদের এইসব জিনিস আমার ভালো লাগে না। এরা এখন নতুন নতুন এইসব রুলস তৈরি করে, ধর্ম ব্যবসা করে, এই সেই এগুলা। কারণ আমি বলতাম, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এমন ভাবে বুঝাই দিত, আমি ওভাবে ইয়ে করতাম। তো আমি একদিন ওকে ইয়ে করতেছি যে আমার একটা ফ্রেন্ড অস্ট্রেলিয়ায় গেছে স্টুডেন্ট বিষয়ে। ও অনেকদিন পর আমাকে ইয়ে করছে, নক করছে, আমি কথা বলতেছিলাম আমার সাথে। তখন থেকে রিয়াকশন শুরু। তো বলতেছে যে একটা ভদ্র ঘরের মেয়ে কি এরকম করে কথা বলে? তুমি তো একটা এইরকম খারাপ, এই সেই। হোয়াটসঅ্যাপ বন্ধ, হোয়াটসঅ্যাপ চালাতাম, হোয়াটসঅ্যাপ বন্ধ। মানে তখন আপনার উপরে কর্তৃত্ব খাটানো শুরু করলো? আল্লাহ, এটা তো হচ্ছে গিয়ে 1 মাস পর থেকেই। 1 মাস পর থেকেই তো আমি ভাবতাম যে এটা হচ্ছে, কারণ হাজবেন্ড টাইপ, কারণ মানে আমি ভাবতাম যে হ্যাঁ ঠিক আছে, এটাই মনে হয় অনেক কেয়ার করে, অনেক লাভ করে। আমি ওটাকে খুব ইজি ভাবে দেখতাম। তারপরে হচ্ছে গিয়ে একদিনে যাওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা বোধহয় বাই ন্যাচারালি সত্য। অ্যারিস্টোফেনাস নামে খুব বড় একজন ফিলোসফার ছিলেন, আমি যদি ভুল না করে থাকি নামটা, তার একটা লেখাতে পড়েছিলাম যে বেসিক্যালি গার্লস যে কোয়ালিটি, সেই কোয়ালিটিতে কিছু কিছু জিনিস গার্লসদের মধ্যে সেম, মানে মেয়েদের মধ্যে এই জিনিসটা সেম, মোরাললেস। সেটা হচ্ছে দে আর ভেরি মাচ ইমোশনাল, এবং আবেগ দিয়ে তাদের পুরো দুনিয়াটা নিয়ে নেওয়া যায়। হ্যাঁ, আপনি যদি মানে আমি এখানে অনেক মেয়েরাই শুনছেন, সে কারণে হয়তো বা শুনে সতর্ক হবেন। সেটা হচ্ছে একটা ছেলেকে বোঝার জন্য বা একটা মানুষকে জীবনে পারফেক্টলি নেয়ার জন্য অনেকগুলো বিষয় জাজ করতে হয়। তার আগে জীবনের শ্রেষ্ঠ সম্পদটা, যেটা আমাদের রিলিজিয়নে নিষেধ করা হয়েছে, যেটা আমাদের আইনত যায় না, সামাজিকতার জায়গা থেকেও অসামাজিক মনে করা হয়, এই বিষয়গুলো লেনদেনের জায়গাটায় না যাওয়াটাই উত্তম। কেন বলছি যে ছেলেরা, এটা অনেক ছেলেরা আছে খুব ভালো করে এটা জানে যে একটা মেয়েকে পাওয়ার সর্বোচ্চ জায়গাটা হচ্ছে তাকে ইমোশনালি ট্রাই করা, এবং একটা মানুষকে যখন ইমোশনালি উইক করে ফেলা হয় তখন তার সবকিছুই পাওয়া যায়, এবং সেক্ষেত্রে ইমোশনালি তাকে ওই হাজবেন্ড বানানো, ইমোশনালি তাকে লাভ করা, এবং তারপরে তার যেটা হাসিল করা, এবং হাসিল করে সেখান থেকে সরে পড়া, এবং এগুলো আসলে আমাদের সমাজে অহরহ হচ্ছে। আর এই স্টোরিটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও আমরা দেখাবো আপনাদেরকে। আমি আরেকটু বলতে চাই, তবে সেই বলার জায়গাটা ওনার বলার পর। হ্যাঁ,
ও সবসময় বুঝে তো ও অনেক রেসপন্সিবল হাজবেন্ড, অনেক, মানে সবকিছুতে আমাকে গাইড করে। এই আমিও খুব হ্যাপি ও আমাকে গাইড করে। আপনি তাকে মানে হাজবেন্ড বলছেন, মানে আপনি মন থেকে তাকে হাজবেন্ড হিসেবে করে নিয়ে তো জানি ওটাই বিয়ে। ও, আপনি জানেন ওটাই বিয়ে? হ্যাঁ, আমাকে তো ওভাবেই বুঝেছে। তো আপনি ছোটবেলা থেকে দেখে আসেননি বিয়ে মানে আমি কি? দেখে আসছি, কিন্তু ও তো আমাকে পুরা সব করে দিছে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যারা এই ভিডিওটা ইউটিউবে দেখবেন এবং একই সাথে যারা রেডিওতে শুনছেন, আমি খুব বিরক্ত বোধ করি একটা জায়গাটাতে। সেটা হলো, আমরা সবসময় যিনি গল্পটা বলেন তাকে জাজ করি। আরে ভাই, সে আমাদের সমাজের বিচ্ছিন্ন ঘটনা না। যাকে এখানে নিয়ে আসা হচ্ছে সে বিচ্ছিন্ন ঘটনা না, তার মতো ভুল অনেকেই করেন। তার ভুলটা শুনে, তাকে শুনে, যাতে করে আপনি কোনো ভুল না করেন, আপনার চারপাশে যাতে কোনো ভুল না হয় সেটার দিকে খেয়াল করেন। তাকে গালমন্দ করা, আপনি আপনার জায়গা থেকে অসম্ভব রকমের সাধু একজন পুরুষ নিজেকে ভেবে বা মহিলা নিজেকে ভেবে অন্য একজনকে গালমন্দ করা, এটা কিন্তু আসলে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য না। এটা শুধু আমাদের ইউটিউবে হয় না বা অন্য ফেসবুকে, সব জায়গাতে আমি দেখি যে কোনো একটা কিছু ঘটে গেলেই সঙ্গে সঙ্গে তাকে ডিরেক্টলি গালিগালাজ করা। আরে ভাই, তার ঘটনা থেকে আমি কি শিখলাম? তাই না? এটা হচ্ছে মূল বিষয়। আর ওর বয়সটা খেয়াল করবেন, ও তখন 17-18 বছর বয়সে পড়ে এবং ইমোশনালি ওর একেবারে ইমোশনালি জীবনের সবচাইতে এক্সট্রিম মোমেন্ট। আরেকটা যেটা, সেটা হচ্ছে ওর জীবনের প্রথম লাভ। এবং মানুষ প্রেমে পড়ে কত কি করে সেটা আসলে নতুন করে বলার কিছু নাই, তবে আজকের এটা একদমই ডিফারেন্ট একটা স্টোরি। তো আমি একটা এরকম একটা জানি, ধর্মীয় জ্ঞান যে আমার খুব ভালো আছে তা না, আমি মোটামুটি পড়েছি, আমারও খুব কনজারভেটিভ একটা পরিবারই বড় হওয়া। আমি যতটুকু জানি যে এরকম একটা হাদিস আছে যে মেয়েদের দিক থেকে বিষয়টা এরকম যে ওই বিয়েই না যদি মেয়ের বাবা সেটাতে রাজি না থাকে এবং মেয়ের বাবা যদি বিয়েটা না দেয়, ওটা কোনো বিয়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আমি যতদূর জানি। আমার জানার মধ্যে ভুলও হতে পারে। আমি এরকম 2টা হাদিস জানি। হ্যাঁ, তো এটাকে আপনি পরে জেনেছেন না আগে জেনেছেন? আমি পরে জেনেছেন। তো এটা 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 মানে ওই বিয়েই না যদি বাপ জীবিত অবস্থায় থাকে এবং ওই বিয়েতে বাবার যদি কোনো সম্মতি না থাকে, বাপ যদি না জানে, যতদিন পর্যন্ত না জানবে ততদিন পর্যন্ত ওটা বিয়ে হয়নি। হ্যাঁ, কি ভয়ঙ্কর! মানে এটা বাংলাদেশের অনেকেই জানেন, আমি বলতে আমার গা শিউরে উঠেছে। তো আপনি যদি ধর্ম মানেন তাহলে এটাই সত্য। তো এই জায়গাটা থেকে আমি বলছি না যে আমি যেটা বলছি আপনাকে সেটা আমি খুব ভালোভাবে জানি, আমি এতটুকু জানি, আমি শেয়ার করলাম আপনার সঙ্গে, আপনি চাইলে আরো স্টাডি করে দেখতে পারেন। ওকে, তো আপনি যেটা বলছিলেন যে অ্যাজ এ হাজবেন্ড হিসেবে এটা করতে ওটা করতে, হ্যাঁ তারপর? আমি তখন আমি ওকে অনেক ভালোবাসা শুরু করছি, কারণ আমার হাজব্যান্ড। হ্যাঁ, অনেক ভালোবাসতাম, অনেক। ও যদি বলতো যে এখন বাইর হও, কারণ ও অফিস থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত, আমি তখন সন্ধ্যার দিকে টিউশনি করতাম, 7টার দিকে, আমার পুকুর বাসার পাশেই, আমি টিউশন করতাম, বেরোয় যেতাম। তো তখন মাঝে মাঝে আমি টিউশনি মিস দিতাম। অথবা আমি ফুপুকে বলতাম যে শুক্রবারে ওকে পড়াই দিব, কারণ পরে আমি মিস দিব আমার পরীক্ষা টরীক্ষার জন্য। কিন্তু ওই সময় আমাকে না পড়াতে চেয়ে আমি হচ্ছে গিয়ে ওর সাথে দেখা করতাম, কোথায় দেখা করতেন? কোথাও চা খাইতে যেতাম রাস্তায়। তো আপনার ইন্টেন্স মোমেন্ট গুলো কোথায় পাস করতেন? ওটা ওর বাসাতে? ওর ওর হ্যাঁ, তোর বাসায় আর কেউ ছিল না? ওর বাসায় এমন সময় আমাকে ডাকা হতো যখন কেউ থাকতো না। ওকে, ওটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। আমি যে কিভাবে লুকায় লুকায় যাইতাম, ও আমাকে লুকায় লুকায় ঢুকাইতো, ওটা খুব, আমি মাঝে মাঝে খুব গিল্টি ফিল করতাম যে আমি তো ওর ওয়াইফ, তাহলে আমাকে কেন লুকায় লুকায় যাও। আমি নিজে নিজে এটা চিন্তা করতাম। আচ্ছা, যাই হোক। তারপরে হচ্ছে 1 মাস পর কি হইলো, না 1 মাস পর না, 2-3 মাস পরে একদিন ওগুলো জানতো। তো ও নাসিরের ব্যাপারটাও জানলো, তারপরে আমার আরো ছেলে ফ্রেন্ডের ব্যাপারটা জানলো। জানার পরে হচ্ছে গিয়ে ও খুব সিনক্রেট করলো যে কি এগুলা তুই খারাপ, এই সেই এরকম। তো ওয়াইফ সম্পর্কের কয় বছর পরে এটা? এটা 3-4 মাস পরে, 3-4 মাস পরই। ওকে, 4 তারপর? মাসও হয় নাই মনে হয়, 3 মাস পরে। ও একদম রাখবেই না ভাই। আমি ওই দিন কোনো ছেলের জন্য আমি এতটা কান্না করছি, আমার আমার শুধু মনে পড়ে আমি আমার দাদুর মৃত্যুতে এত কান্না করছি। আমি ওর পায়ে ধরে বলতেছিলাম, ও আমাকে ওই দিন না, আমি চেয়ারে বসাছিলাম, ও হচ্ছে চেয়ারটা ধাক্কা দিছে, যে অনেক ক্রেজি হয়েছিল, আমি চেয়ার থেকে পড়ে গেছি। তারপরে আমি ওর যে পা ধরতেছি, প্লিজ এরকম কিছু করেন না, আমার লাইফটা শেষ হয়ে যাবে। তারপরে উনি কোনোভাবে করে নাই। ওই দিন আমি বাধ্য হয়েছি, আমি চলে আসতে, কি করবো, বলতেছি তুই এখান থেকে জানালে আমি তোকে মেরে ফেলবো। তারপর হচ্ছে গিয়ে আমি চলে গেছি বাসায়। আচ্ছা, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। একটা যেটা হচ্ছে যে বিয়েটার কথা উনি আপনাকে বলে আপনাকে এই কাজটা করিয়েছে, সেই বিয়েটা নিয়ে আপনার সন্দেহ ছিল বা আপনি হিপনোটাইজ ছিলেন, আমি যে কথাটা যদি মেনেই নেই, তাহলে আপনার ভেতর থেকে কি কখনো এরকম একটা প্রশ্ন আসেনি, প্রচলিত বিয়ে আমাদের যেটা বোঝায় ধর্মীয় রীতি অনুযায়ী, ওই বিয়েটা তুমি যেহেতু করছো তাহলে প্রচলিত বিয়েটাও করে ফেলো, এখানে কিন্তু সেটা এখন করবো না, কারণ হচ্ছে গিয়ে এটা জানাজানি হয়ে যাবে ফ্যামিলিতে, আমাদের রিলেশন নষ্ট হয়ে যাবে, তোমার এখনো পড়াশোনা বাকি তো আছে। জানাজানি হবে ফ্যামিলিতে যে পরেই যেহেতু করবো, তো বিয়ের পরের যেসব বিষয়গুলো সেগুলো বিয়ের পরে করো, বিয়ের আগে করার দরকারটা কি?
বাট সে থাকতে পারতেছে না। থাকতে পারতেছে না বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি সিম্পল লজিক। একটা ছেলে এবং একটা মেয়ে পরিণত বয়সে পাশাপাশি থাকলে যে ঘটনাগুলো ঘটার কথা, মূল যে জায়গাটায় গিয়ে সবকিছু থামে, যে জায়গাতে গিয়ে আসলে সবকিছু স্ম্যাশড হয়, সেই জায়গাটাই যাওয়ার রাস্তাটাই আসলে হচ্ছে হলো দুজন পাশাপাশি থাকা। এবং এই জন্যই বোধ হয় যে মানে ডিস্টেন্স জিনিসটাকে সাপোর্ট করে অনেকে, যে সম্পর্কের জায়গাটা থেকে ডিস্টেন্স রাখাটা প্রয়োজন। বিয়ের আগ পর্যন্ত যেসব ডিস্টেন্স রাখলে বৈবাহিক পরবর্তী যে সম্পর্কগুলো সেগুলো জীবনে আসে না, সেই ডিস্টেন্সটা রাখা প্রয়োজন। প্রচুর লজিক আছে আসলে, একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন আজকের এই গল্প। তারপর কি হলো, আপনি মেনে নিলেন এটা? তারপরে আমি চলে গেলাম বাসায়। আর হচ্ছে কি ওই 1 মাস আমার লাইফের খুব টার্নিং পয়েন্ট ছিল। হ্যাঁ, তখন হচ্ছে কি আমি যখন ভার্সিটিতে, তখন নতুন নিউ সেমিস্টার, তখন আমাদেরকে মাত্র সি প্রোগ্রামিং শেখাচ্ছে। আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট, আমার ভিতরে একটা কম্পিটিশন নিয়ে, আবার যে ওখানে আমাকে ফার্স্ট হইতে হবে, এইরকম একটা মেন্টালিটি নিয়ে আমি ওখানে ভর্তি হয়েছি। ওই প্রোগ্রামিং আমার আর শেখা হয় না। ওই 1 মাসে অলরেডি ওরা অনেক দূর আগে গেছে। আমি এখন পর্যন্ত শিখতে পারি মানে আমার মেন্টালি সবচেয়ে ওটা আমার লাইফের সবচেয়ে বেশি ভয়ঙ্কর মানে আফসোস যে আমি সি প্রোগ্রামিং শিখতে পারি না। ওকে। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে ওই 1 মাস এমন অবস্থা, আমার খাওয়া দাওয়া তো বাদ। তারপর শুধুমাত্র একটা বান্ধবী জানতো, যে কিনা আমার ভাবির স্টুডেন্ট ছিল। আচ্ছা। সে জানতো আবার সজীবের কথা। তো বলতো যে ধৈর্য ধরো, হয়তো উনি আসবে। তারপর আমিও ফোন দেই নাই, ও ফোন দেয় নাই। আমি একদিন হচ্ছে গিয়ে 1 মাস পরে একদিন, ওই 1 মাস হয়তো কি আমি আল্লাহর কাছে দোয়া করতাম ওর পরে জানি কোনো ছেলে আমার লাইফে না আসে। আমি অন্য ছেলের কাছে যাওয়ার আগে আল্লাহ জানি আমার বডি ডিস্ট্রয় করে দেয়, এ ধরনের দোয়া করতাম আমি। কেন করতেন? আমি চাইতাম না, কারণ যাতে একটা ছেলে আমার লাইফে থাকুক, আমি চাই না। আমার কাছে এটা খুব ঘৃণা লাগতো নিজের কাছে। আর এরকম আমাকে অনেক ভালোবাসতাম, হয়তো ভালোবাসা থেকে মনে হতো যে আমি এভাবেই থাকবো, ওকে। তারপর হয়তো আমি ওকেই ভালোবাসা থাকবো, এরকম মনে হতো। আমার লাইফ পার করে দিবে এভাবে। তারপরে হচ্ছে গিয়ে ওকে 1 মাস পরে একদিন সকালবেলা আমি সারা রাত ঘুমাইতে পারতাম না। তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়েও কান্না করতাম আমার জন্য। তো এভাবে আল্লাহর কাছে দোয়া করতাম, হাজবেন্ড সম্বোধন করে দোয়া করতাম। মাই গুডনেস। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তো রাত্রিবেলা যে ঘুমাইতে পারতাম না, সকালবেলাটা আমি ঘুমিয়ে থাকতাম। তারপরে হচ্ছে গিয়ে ও আমাকে ফোন দিছিল 6টা বাজে তখন দেখা করতে। আল্লাহ আসলে একটা কথা বলি, আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, পাহাড় পরিমাণ গুনাহ করেও ক্ষমা করেন। আজকের এই গল্পটা যারা শুনছি তাদের জায়গা থেকে আমরা আজকে শিক্ষাটা জায়গাটাই নিব। আমি বারবার বলি, ওকে ইন্ডিকেট করাটা আমাদের গল্পের উদ্দেশ্য না, কারণ ও অনেক বড় একটা লেসন নিয়ে এসছে। আর পুরো গল্পটা আপনারা যখন শুনবেন তখন বুঝবেন যে আসলে ভুলের মাত্রাটা কতটুকু। জি বলেন। তারপর ও যখন আমাকে কল দিছে, আমি পরে 8টা না 9টার দিকে উঠে আমি দেখছি, আল্লাহ ভাই আমি এত খুশি হয়েছি যে আমার লাইফে ও ফিরে আসে। আমি তো এটাই দোয়া করছিলাম যাতে ও ফিরে আসে। আমি এত খুশি হয়ে গেছি। আমি হচ্ছে কি কিছু না খেয়ে, তখন আমার পেট খারাপ, মানে ওই 1 মাস আমার পেট খারাপ ছিল, কারণ আমি খাওয়া দাওয়া ঠিক করে করতাম না, সারাদিন না খাওয়া থাকতাম, রাত্রেবেলা এসে খাইতাম, আমার পেট খারাপ হয়ে যেত। তো বলতেছে যে উপরে আসো। আমি যে না, নিচে আসেন কথা বলি। বলছে না, উপরে আসো। তো আমি বুঝতে পারছি যে হয়তো আবার স্টার্ট হবে কিছু। আমি এটাই চাইছিলাম। হয় না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। তারপর গেলাম, তারপরে হচ্ছে গিয়ে বললো যে আচ্ছা আমি তোমাকে ক্ষমা করে দিছি, আমিও খুশি। তারপরে হচ্ছে গিয়ে আবার স্টার্ট হলো। আবার এর থেকেই শুরু হয়েছে ঝামেলা। স্টার্ট হয়েছে ঠিকই, কিন্তু অনেক ডমিনেট করতে থাকতো। আমি কিছু ঘটনা বলি, এখানে কিছু ঘটনা বলি, তারপরে এটা শেষ করে দিব। সেটা হচ্ছে কি আমি ইংলিশে কোর্স করতাম রাইটিংয়ে। তো ওখানে হচ্ছে কি ওদের মধ্যে আমি খুব ভালো পারতাম। তো পরের দিন রেজাল্ট দিল, কিন্তু আমি ওই দিন যাই নাই। ওই দিন রেজাল্ট যেদিন দিছে ওই দিন হচ্ছে গিয়ে আরেকটা আঙ্কেল ওখানে ইংলিশ শিখতো। তো উনি বলতেছে যে আজকে আমি সবাইকে কালকে আমি সবাইকে ট্রিট দিব, আইসেন। তো আমি পরের দিনই গেছি। বলছে আপনি তো একটা জিনিস মিস করছেন, গতদিন ছিলেন না, আজকে কিন্তু এই আঙ্কেলটা ট্রিট দিবে, তো আইসেন। ওটা পিঙ্ক সিটিতে। ওকে। তারপরে হচ্ছে গিয়ে আমি ওকে ফোন দিলাম। আমি আচ্ছা স্যার, আমি তো হচ্ছে গিয়ে বাসা বলে আসি না, আমি একটু বাসা বলি। তো আমি আমার ফুকুকেও জানালাম, বললাম আচ্ছা ঠিক আছে, যাও খেয়ে আসো। তারপরে ওকেও ফোন দিলাম যে এরকম বলছে আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোমাকে ফোন দিতে পারি, যখনই বলবো তখনই কিন্তু চলে আসতে হবে। তো আমি আচ্ছা ঠিক আছে, কখন? কারণ ওরা তো 2টার দিকে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে 2টায় লাঞ্চ থাকে, শুক্রবার জুমা নামাজের পরে 2টার পরে হয়তো লাঞ্চ থাকবে। তো আস্তে আস্তে একটু দেরি হতে পারে। বলছে না, কিন্তু বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলে এসো।
আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে। তো আমি গেলাম, ওই কিন্তু পারমিশন দিল, ওকে। গেলাম। এখন ভাইয়া ওখানে আনফরচুনেটলি একটা বার্থডে পার্টি ছিল, তো ওটার জন্য সিটগুলো খালি ছিল না। ওকে। তো আমাদের একটু দেরি হয়ে গেছে। আচ্ছা যাক, যাই হোক, ও খাওয়া পাতে মাত্র শুরু করছি, ওখানে আমার টিচাররা আরো আরো আম, ওই ক্লাসের আরো আপু ভাইয়ারা, মা, কয়েকজন বড় বড় ইয়ে ছিল, হুম। সবাই খাইতেছি। ওই টাইমে ও আমাকে ফোন দিয়ে দিতেছে। ওই সময় আমি কি খাওয়া পাতে ওখানে রেখে চলে আসবো? মানুষ কি ভাববো? ওরা কি জানে আমার রিলেশন আছে বা এরকম কিছু? আমি বলতেছি আমি আসতেছি, আর একটু সময়। সে কন্টিনিউসলি ফোন দিয়ে যাচ্ছে। তারপর আবার বৃষ্টি শুরু হয়েছে। আমি যে এরকম করতেছি, কোথায় জোড়া করছে, ওর বাসায় যেতে বলছে। হ্যাঁ, ওকে। আমি যে তাড়াহুড়া করতেছি, ও স্যাররা বুঝতে পারতেছি যে তুমি এমন করতেছো কেন, বসো। আরে আমরা যে ও চিন্তা করছে যে হয়তো আমি কিছুক্ষণের সময় ফ্রি পেয়েছি বাসার মধ্যে, সো এতটুকু তুমি যদি ইউজ করে ফেলো তাহলে ফ্রি পাবো। হ্যাঁ, ইন্টেন্স গুলো দেখেন আপনারা, এবং এগুলো কিন্তু আমাদের সোসাইটিতে এখন অনেক কমন, খুব কমন স্টোরি। বিশেষ করে মেয়েরা আজকের এই গল্পটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন প্লিজ। হ্যাঁ, ওকে। তারপর কারণ পরে তো আর সময় পাবে না। ও অনেক সময় ম্যানেজ করছে আমার জন্য। So, এমনিতেই ও কথা বলতে পারে না। হ্যাঁ। এমনিতেই কথা বলতে পারে না, 1 মিনিট 2 মিনিট কথা বলে। তারপর হচ্ছে কি, আমি তো অনেক করতেছি ওখান থেকে আসার জন্য, বৃষ্টি হইতেছে। আমি বলছি না স্যার, আমাকে যাইতে হবে বাসায়। বলছে আল্লাহ, এই বৃষ্টি তুমি যাবা কিভাবে? তারও আমি সিএনজি ঠিক করে দিয়েছি। পরে হচ্ছে গিয়ে করতে করতে 5টা বেজে গেছে আমার এখানে আসতে। পরে আমি ফোন দিতেছি, ও হচ্ছে গিয়ে পিক করতেছে না। আমি মেসেজ পাঠাইতেছি, ফোন করতেছি। আমি ওখানে 8টা 8:30 পর্যন্ত দাঁড়াইছিলাম ওই জায়গায়, যে ও ফোন ধরবে, আমি দেখা করে তারপর বাসা যাব। ও ধরতেছিল না। তারপর আমি বলছিলাম কিন্তু এখানে, আমি মাঝে মাঝে খুব মানে করতাম আর কি, ক্রেজি হয়ে যেতাম। আমি বলছি, আমি কিন্তু এখানেই দাঁড়ায় থাকবো, আপনি কিন্তু না করলে। ও অনেক ঘোরা ছিল। বলছে আচ্ছা ঠিক আছে, কতক্ষণ দাঁড়ায় থাকো, জানে তো আমি একটা সময় যাবোই বাসায়। হুম। 8:30 9টা বেজে গেছে। তারপর হচ্ছে কি আমি বাসায় চলে আসছি। একটা স্বভাব ছিল কি, কোন ঝামেলা হইলে ও 4 দিন 5 দিন কথা বলতো না, এটা আমার শাস্তি। আচ্ছা যাক, এরকম আমি হচ্ছে গিয়ে ভার্সিটিতে ভর্তি হই, ভার্সিটিতে আসা যাওয়া করতেছি। তারপরে আমি হচ্ছে গিয়ে ভাবলাম যে আমার ফুপুর বাসা থেকে ভার্সিটিতে যাইতে প্রত্যেকদিন রিক্সা ভাড়া, এটা সেটা অনেক খরচ হয়ে যায়। সো আমি ওখানে মেসে থাকি, ওখানে সাবলেট না মেসে যাই। ওই সব ঠিকঠাক করে দেয়। কয়দিন ঠিক হয়, কয়দিন আবার ঝামেলা হয়, এরকমই হইতে থাকে। আবার আমি হচ্ছে গিয়ে কি করি, ওই যে আমার একটা ফ্রেন্ডের সাথে যে অস্ট্রেলিয়া থাকে, ওর সাথে যে আমার ফেসবুকে একটু কথা হয়েছে, আমি ভাবছি যে আচ্ছা ওর সাথে যেহেতু কথা বললে ও রাগ করে, ওর সাথে যে চ্যাটগুলো আমি ওটা ডিলিট করে দিই। হুম। তাহলে কারণ অতদিনে আমার ফেসবুক পাসওয়ার্ড আইডি সব ওর কাছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে থাক। ওটা আপনার কাছে ছিল? কখনো না, আমি চাইও নাই। দ্য মোস্ট কমন কেস অফ আওয়ার সোসাইটি। মানে আমি বাবারা বলছি, মেয়েরা একটু ভালো করে শোনেন, এবং ইউটিউবে যারা দেখছেন দেখেন, এগুলো আমাদের জীবনে খুব কমন, খুবই কমন ঘটনা আজকাল। কিন্তু এগুলোর পরিণতি ভালো হয় না, এবং খুব আনফর্চুনেটলি এই জিনিসগুলো আমরা বুঝে না বুঝে অতি ভালোবাসা দেখাতে গিয়ে এই জিনিসগুলো করে ফেলি। একটা জিনিস খেয়াল রাখবেন, যেই লাভের রেসপেক্ট নাই, যেই লাভে দুজন দুজনের প্রতি সম্মান নাই, স্যাক্রিফাইস নাই, ফিউচার নিয়ে চিন্তা নাই, শুধুই এই ধরনের অনৈতিক সম্পর্ক যেখানে ঘুরে ফিরে এবং ইন্টারেস্টটা যদি ক্লিয়ারলি বোঝা যায়, তাহলে সেখানে ডুবে থাকা হচ্ছে হলো আফিম খেয়ে যেরকম মানুষ ঘোরের মধ্যে থাকে, বিষয়টা আসলে এরকম। এবং ডেফিনেটলি এটা মেয়েদের জায়গা থেকে খুব বেশি হয়। আফিমটা যতটা পাওয়ারফুল, তার চেয়ে তো কয়েকশো গুণ পাওয়ারফুল বোধ হয় তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করলে। ফাইন, ইমোশনালি আপনি তাদেরকে ব্ল্যাকমেইল করেন, দে উইল ডু এনিথিং ফর ইউ। কিন্তু এটা যে কত ভয়ঙ্কর হয় শেষ পর্যন্ত জীবনে এসে, হ্যাঁ, এবং এটা আসলে বোঝা উচিত। একটা মানুষকে আপনি যদি মনে করেন যে ফাইনালি এই মানুষটা আপনার জীবনের জন্য, তাহলে বিয়ের আগে যে সম্পর্কগুলো এক্সারসাইজ করা উচিত না, সেই সম্পর্কে কোনোভাবেই যাবেন না। এটা বিয়ের পরেরই সম্পর্ক। হ্যাঁ, যদিও আমাদের এই জিনিসগুলো এখন অনেক বেশি ইজি হয়ে গেছে, কমিউনিকেশন অনেক ইজি, ফোনের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, এগুলোর পরিণতি কিন্তু ভালো না, একদমই ভালো না। হ্যাঁ, যদি কোনো কারণেই বোঝেন যে আপনার প্রায়োরিটি এই ছেলেটার কাছে একটু কম, বা যাকে আপনি চিন্তা করছেন, আপনার এটা মনে করার কোনো কারণ নাই যে ছেলেটাকে ছাড়া আপনি বাঁচবেন না বা এই মেয়েটাকে ছাড়া আপনি বাঁচবেন না। কারণ আল্লাহ হয়তো এর চাইতেও ভালো কাউকে না কাউকে আপনার জীবনে রেখেছেন। ডেফিনেটলি যেটা হয় আমাদের জীবনে, আমরা আসলে বুঝি না, আমরা আসলে বুঝতে চাই না, এত বেশি ইমোশনালি থাকি। ইমোশনাল এক ধরনের, এই জন্যই হয়তো কেউ কেউ বলে যে ইমোশন ইজ ওয়ান কাইন্ড অফ ড্রাগ, খুব পাওয়ারফুল ড্রাগ। মানে ওর মুখের উপর কথা বললে ধর, রাস্তাঘাটে ধর একটা থাপ্পড় মারতো। ওগুলো কিন্তু এমনিতে মানে থাপ্পড় না, খুব জোরে সোরে। আপনি কি মনে করতেন যে হাজবেন্ড মেরেছে এই জায়গাটা জান্নাতে? না, আমি খুব মাঝে মাঝে হইতাম, আমি খুব ব্যথা পাইতাম, আমি কাঁদতাম, তারপরে আবার হয়ে যেতাম। ভালো লাগতো না আমার জিনিসটা, কিন্তু কি করব, আমি তো আমার হাজবেন্ড, কি করব। না, হাজবেন্ড হলেই যে গায়ে হাত তুলতে পারো বিষয়টা কিন্তু এরকম না। আমি তো এখন ছুটে পারে আপনার লেগে কোনো ফল্ট ছিল কিনা? একটা যেটা হচ্ছে, একটা মানুষ খুব আরাম করে এটা মুখের উপর কথা বললে। আমি এখানে একটা কথা বলি সামিয়া, গায়ে হাত তোলার প্রসঙ্গটা কখন আসে? যখন আপনি নিজেও বুঝতে পারছেন যে না, ও যেটা চাচ্ছে সেটা আমি করতে পারছি না,
বা ও বুঝতে পারছে যে না এটা সমাধান হতে হবে না, কিন্তু আলটিমেটলি পেশি শক্তি এখানে সমাধান, তখন গায়ে হাত তোলা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে না একটা সম্পর্কের মধ্যে। এটা অনেকদিন যাওয়ার পরে গিয়ে এই জিনিসগুলো হয়। সো বোথ সাইড প্রবলেম ছিল ডেফিনেটলি, আপনার জায়গা থেকেও কিছু না কিছু প্রবলেম ছিল। হয়তো আমি মাঝে মাঝে ঘবরানি করতাম। হ্যাঁ না, কিন্তু এখানে আমাদের এটা আমাদের অনুষ্ঠানের একটা সীমাবদ্ধতা। যখন কেউ গল্পটা বলতে আসে সে নিজেকে ওই ফেরেশতার জায়গায় তুলনা করে, মানে আমার কোনো দোষ নাই। না না না, অবশ্যই ডেফিনেটলি কিছু না কিছু ফল্ট আপনার অবশ্যই আছে আপনার জায়গা থেকে, এবং সেই জায়গাটা থেকে আমার মনে হয় অনেক কিছু শেখারও আছে আমাদের। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আমার ফল্ট গুলোই আমি বলি। আমি হচ্ছে গিয়ে ওই ভিডিও ওই হচ্ছে গিয়ে চ্যাট গুলো আমার ডিলিট করা উচিত হয় না, এই জন্য ওর সন্দেহটা আরো বেড়ে গেছে। বেড়ে গেছে, ডেফিনেটলি পারবে। আর আমি হচ্ছে কি মাঝে মাঝে ওকে search দিতাম। আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়া উচিত হয় নাই কেন, মানে আমাকে একটু বলেন তো। এটা অনেকেই দেয়, আমি আসলে একটু করতেছিল, চাইতেছিল, এখন যাবেই, সে সন্দেহ করছে সে কারণে চায়। আমি কিভাবে আচ্ছা আমাকে একটু বলেন তো, খুব সহজ করে, আমি জানি না ইন্টারমিডিয়েট ছেলেমেয়েদের এই জিনিসটা মাথায় আসে কিনা, একটা মানুষকে সন্দেহ করে কি আটকানো যায়? আমি যদি ধরেন, মানে কেউ যদি, আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে সন্দেহ করে বা আপনার হাজবেন্ড যদি আপনাকে সন্দেহ করে, আপনাকে আটকাইতে পারবে? সন্দেহ করে একটা প্রুফ পেলো যে না আপনার সঙ্গে অন্য একটা ছেলের রিলেশন আছে, সেটা কি সে কিভাবে আটকাবে? হয়তো রিলেশন ভেঙে দিবে বা এসে, এই ছাড়া আর কি। সেটার জন্য সন্দেহ করলে তাকে স্পাইন করতে হবে যে লাইক ঠিক আছে আমি তাকে তার মতো করে চলতে দেই, আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে দেখি ঘটনাটা সত্য কিনা। সেটার জন্য তো তাকে তার অ্যাক্টিভিটি ব্লক করা যাবে না। সেটাই। কিন্তু আমরা খুব আনফর্চুনেটলি আমরা এই জিনিসগুলো করি, আমরা ওই ব্লক করার চেষ্টা করি, না এটা করতে পারবো না, না এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না। তো একজন মানুষকে সন্দেহ করলে এটা করা উচিত না। একজন মানুষকে যদি সন্দেহ করেন তাহলে আপনি স্পাইন করেন, যদিও সেটা করা উচিত না, কারণ সন্দেহটা আসলে এক ধরনের রোগ। আচ্ছা, তো এর মাঝে হচ্ছে কি আমি ফেসবুকে ওদেরকে সার্চ দিই। আমি ফেসবুকের অত কিছু জানতাম না, কিভাবে ওই এগুলো ডিলিট, মানে সার্চ হিস্টোরি ডিলিট করে সে হ্যান তেন, যাই হোক। তো এগুলাতে ও অনেক ক্ষিপ্ত, ওকে কেন আমি এখনো সার্চ দিচ্ছি এইগুলাতে। তা আমি সার্চ দিয়ে দেখতেছি আর কি, জাস্ট ওরা কি কি করতেছে বা এসে হ্যান তেন, ওরকম কোনো ইন্টারভেনশন ছিল না। হ্যাঁ, এগুলোই আমার ভুল ছিল, আমার এটা করা উচিত হয়নি, এই জন্য এগুলো নিয়ে ঝামেলা হইতো। তারপর আমি যদি আমার কোনো ফ্রেন্ডের সাথে হচ্ছে কি না এটার পরে কথা বলতাম, এটাতে ঝামেলা হইতো। রাত 9টার পরে তুমি কেন কথা? হ্যাঁ, রাত 9টার পরে কেন আমি, এবার মেয়ে হোক ছেলে হোক। বুঝতে পেরেছি, মানে সুপার ইম্পোজ করে আর কি নিজের কর্তৃত্ব। হ্যাঁ তারপর আবার একদিন হয়েছে কি, ও আমাকে হচ্ছে গিয়ে ডাকছে, তো আমি বলছি যে না, আমি তো অতদিনে আমি বুঝতেছিলাম যে এটা গুনাই, এটা কিসের বিয়ে। ও ততদিনে হচ্ছে কি আমি ম্যাচ চেঞ্জ করে আমার বান্ধবীর সাথে থাকা শুরু করছি। আমার এক বান্ধবী আমার রুমমেট ছিল, ওকে ও দেখতো, ও এগুলাতে বিরক্ত হয়ে যেত, ও আমাকে অনেক বুঝাইতো কি করছিস, এটা এটা কি মনে করিস এটা তোকে ভালোবাসে, এই সে তেন। আমি বলছি, তুই বুঝবি না। বলছে তুই এই ছেলেকে কিভাবে পছন্দ করলি, ওকে দেখতে কেমন দেখা যায়। আমি যে দেখ, আমি কিন্তু চেহারা দেখে ইয়া করি নাই, ও কিন্তু অনেক ভালো মনের মানুষ, এই সেই হ্যান ত্যান। তো ওদেরকে ওভাবে আমি চুপ করে দিতাম। ওই ফ্রেন্ডটাকেও দেখতে পারতো না ও, আমার কোনো বান্ধবী বা ফ্রেন্ড তো ওর সাথে থাকার পরে তো আমি সব ফ্রেন্ডের বাদ দিয়ে দিছি। আমি কোনো ও বান্ধবীও দেখতে পারতো না। তো একদিন হচ্ছে কি আমি চাইছিলাম যে আমার কোনো বান্ধবীর সাথে যাইতে, কোথাও ঘুরতে যাইতে আর কি। তো ওকে বলছে আর কি যে আমি আজকে আসবো না। তো আচ্ছা ঠিক আছে, আইসো না, আর কখনোই আসা লাগবে না। একটু ইগোইস্টিক ছিল আর কি, ওইগুলা ওরই করতে হার্ট করতো। এরপরে হচ্ছে 8 মাস আমি আসলে স্পেসিফিক কারণটা হচ্ছে কি আমি মানে করতে পারতেছি না, যে 8 মাস হচ্ছে গিয়ে কোনো নাই, কিন্তু এই 8টা মাস আমি অনেক কাঁদতাম আর ওকে ফোন দিতাম, বারবারই করতাম প্লিজ আই এম সরি 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 এরকম বলতাম, ফিরে আসেন। তো হয়তো না। তারপরে হচ্ছে গিয়ে একদিন ও আমাকে বলে যে ও এর মাঝখানে ঝামেলা হইতেছে। তো আমি ওই ফ্রেন্ডের কাছ থেকে চলে এসে আরেকটা রুমমেটের সাথে থাকা শুরু করতেছি। তো ওই রুমমেটের সাথে ওর কাছে তো আমার সব ফেসবুক আইডি আছে, আমার ফেসবুক আইডি বা হচ্ছে কি পাসওয়ার্ড এগুলো আছে। তো হচ্ছে কি ও দেখতে পারে কে আমার রুমমেটের নাম কি হ্যান ত্যান। তো ও আমার রুমমেটকে ও রিকোয়েস্ট পাঠায়, বলে যে আমার নামে আমাকে ও অনেক ভালোবাসতো, ও হয়তো এগুলা প্রকাশ করতে পারছে না, অনেক সুখ দুঃখের কথা বলে। তা ও আমাকে আমার রুমমেট আমাকে বলে যে আপু ও তো এরকম, উনি তো এরকম আমাকে মেসেজ দিচ্ছেন, ঠিক আছে কথা বলতে দেখো কি বলে। তারপর হচ্ছে তখন কিন্তু রিলেশনটা ভালো নাই। তারপরে হচ্ছে গিয়ে আমি কোনোভাবে ওকে ছাড়তে চাচ্ছিলাম না, যে যাই হয়েছে ওর সাথেই থাকি। ওর সাথে একটা সময় আমি ওকে ওর রুমমেটের ল্যাপটপ থেকে ওকে মেসেজ দিতাম, ও কিন্তু এগুলো এখনো জানে না। আমি ওকে ছোট করতে চাই না, ও ছোট হয়ে যাবে। তারপরে হচ্ছে কি আমার রুমমেট বলতো আপনার মনে হয় ভালো করে ঘাটা উচিত, ওনার মনে হয় ক্যারেক্টারের প্রবলেম আছে সে। আমি তুমি অন্য সবকিছু বলতে পারো, এইটা বলতে পারো না, কারণ এইটা আমি বিশ্বাস করি না, ওটা আমি বিশ্বাসই করতাম না, ওর কোনো মেইল প্রবলেম আছে। তারপর হচ্ছে গিয়ে টুকটাক ফ্ল্যাটিং এখন শুরু হয়ে গেছে আমার রুমমেটের সাথে। তো একটা সময় আমার রুমমেট আমাকে হাইড করতেছিল, বলছিল যে ওই হয়তো ওকে বলে দিছে যে বইলো না। তো হয়েছে কি
আমি তখন চিন্তা করতাম ও আমাকে বলে না কেন, ওর ব্যাপারে কিছু কি অবস্থা, ওর কি হইলো। তারপরে আমার বিছানা থেকে ওর আমার রুমমেটের বিছানা দেখা যায়, ল্যাপটপটা এভাবে ক্লোজ। আমার আবার চোখে ভালোই মানে পাওয়ার আছে, আমি হচ্ছে বুঝতে পারি যে কোন চ্যাট বা এসে। আমি হচ্ছে গিয়ে ও আয়নার সামনে কিছু একটা করতেছে, আমি ওর মেসেজ আসছে, নোটিফিকেশনের সাউন্ড হচ্ছে, আমি দেখি যে ওর নাম। তারপরে আমি কিছু বলি না, আমি জাস্ট সময় দিচ্ছি দেখি ও কিছু বলে কিনা ওর ব্যাপারে। তখন আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই? না, সম্পর্ক নাই বলতে আমি তো চাচ্ছি, কিন্তু ও আমাকে ইয়ে করে না, ইগনোর করে। ওকে, ও চাচ্ছে না আমাকে, এরকম আর কি। তারপরে হচ্ছে গিয়ে কি পেলেন আপনি? কয়েকদিন পরে আমি ইচ্ছা করে ওর কথা উঠাইছি যে কি অবস্থা, কি অবস্থা, এখন কি আর মেসেজ দেয়, কি বলে। বলছে না তেমন, কই না তেমন কিছু না। আরে আমি কেন ভাই আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে যাবো, আমি এগুলোতে ইন্টারেস্টেড না, আপনারা যা খুশি। এমন ভাবে কথা বলো আমার রুমমেট। তারপর বলছে, আমি বলছি আমি তো সেদিন দেখলাম যে মেসেজ করছে, তুমি খেয়াল করো নাই কি বলছে। আমি শুনতে চাইছিলাম যে ও কি বলে। তারপর বলছে ও আচ্ছা তাই নাকি, দেখি নাই তো, আচ্ছা দেখি, আমি চেক করে দেখি। পরে আমাকে সব চ্যাট, আমি বলছি দাও, আমি একদম সাথে যাই ওর বিছানায়, সব দেখি একদম, আমি সব স্ক্রিনশট আমার কাছে নিয়ে আসি। যেগুলো দেখি সেগুলো হচ্ছে গিয়ে ওর ফ্ল্যাটিং টাইপ, যেগুলো একদম কবি কবি ভাব, কোনো মেয়ে আপনার সঙ্গে করতো? হ্যাঁ, ইচ্ছা করলে সবাই পড়ে যাবে। আল্লাহ বলেছি, প্রথমেই বলেছি ইমোশনালি ব্ল্যাকমেইল করা, ইমোশনালি দুর্বল করে ফেলা। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে একদিন ও আমাকে বলে নাই, ওর মামা, আমার রুমমেটটা হচ্ছে গিয়ে তার বান্ধবীর মামার বাসায় গেছিল তারপর রোজের সময়। তারপরে ও এসে আমাকে বলে যে কি আপু আপু জানেন কি হয়েছে, আল্লাহ কি হয়েছে, উনি তো আমার সাথে দেখা করছে। তাই নাকি, কি হয়েছে, কি বলছে। বলছে আরে আপনি জানেন না, কয়েকদিন আগে থেকেই আমাকে বলতেছিল তোমার সাথে দেখা করবো, কথা আছে কথা আছে। আমি ভাবছি আপনার ব্যাপারে কিছু কথা বলবে, হয়তো আমার রিলেশনটা ঠিক করে দিতে পারলে ঠিক আছে ভালো। ওরা আমার সব বান্ধবীরা জানে যে আমি তার জন্য অনেক উইক এরকম। তারপরে হচ্ছে কি এই প্রমাণ পেলাম। তারপরে একদিন হচ্ছে কি আমি ওর প্রোফাইলে যাই, যে দেখি যে আমার একটা ফ্রেন্ড ওর একটা পোস্টে লাইক দিছে। এখন আমি বলছি আল্লাহ, তাও কলেজ ফ্রেন্ড, তো ও ওকে চিনে কিভাবে, ওর ফ্রেন্ড লিস্টে কিভাবে। আমি আমার ওই ফ্রেন্ডকে নক করি, বলি যে কি অবস্থা। বলতেছে দোস্ত, সে কি, তার সাথে আমার ইদানিং পরিচয় না, আমি জানি না তোর সাথে কি। তাকে আমি 2008 সাল থেকে চিনি। সে হচ্ছে আমার কোচিং এর টিচার, ফিজিক্স পড়াইতাম তখন থেকে। বাট তুই দেখ, সে আমার টিচার ঠিকই, তুই আমার প্রত্যেকটা প্রোফাইল যেগুলো সিঙ্গেল পিকচার সেগুলোতে যে দেখ ও কমেন্ট কি টাইপের কমেন্ট করে, এমন টাইপের কমেন্ট যেগুলো আমাকেও করতো, মানে বাহ, মানে অন্যরকম আর কি। তার একটা টিচার মানুষ, সে হচ্ছে তার স্টুডেন্টের ইয়েতে কেমন টাইপের ইয়ে করে। ইভেন আমাকে সে নক করে ফেসবুকে। সে সবসময় আমাকে বলতো যে ছেলেদের পোস্টে লাইক দিচ্ছো তুমি, এটা খারাপ হয়েছে হ্যান ত্যান। কোথাও লাইক দিতাম, কিছু হয়েছে কি, এই আমি খারাপ, ফেসবুক ইউজ করা যাবে না, হ্যান না তেন না। কিন্তু সে যে এগুলো আমি টাইম সহ দেখতেছিলাম, ততদিনে আমি ফেসবুকে অনেক কিছু জানি, টাইম কতদিন কিবার। ও তো এইসব মেয়েদের সাথে ফার্টি করে আসছে। ফাইন্ড আউট করে লাভটা কি? আপনি ফাইন্ড আউট করে, ও তো আপনাকে বলে দিয়েছে যে সে আপনাকে আর চায় না, তারপরে ফাইন্ড আউট কেন করছিলেন? ফাইন্ড আউট করতেছিলাম এই জন্য যাতে আমার সুবিধা হয় ওকে হেট করতে, আমি যাতে এনার্জি। ইউ গট অল দোজ থিংস ফাইন্ড আউট করার পর আপনি পেলেন ওকে হেট করার মতো, তারপরে কি হলো? তারপরেও আমি ওকে ফোন দিছিলাম একদিন, আমি জানি এটাই হয় আসলে। হ্যাঁ, আমি কোনোভাবে চাচ্ছিলাম না। তো এসে আমাকে বলে দেখবো তুমি আমাকে কত ভালোবাসো, তোমাকে 4 বছর টাইম দিলাম, তুমি বিসিএস ক্যাডার হবা, ঠিক আছে, বিসিএস ক্যাডার হয়ে তারপরে আমাকে বিয়ে করতে আসবা। তো আমি বলছি এই 4 বছরে তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবে না। তা আমি কন্ট্যাক্ট যদি না করি আমি কিভাবে জানবো আপনি অন্য মেয়ে, আপনার গার্লফ্রেন্ড হয়ে গেছে কিনা বা এসে হয়ে গেছে, কিভাবে জানবো? সেটা পরে দেখা যাবে, পরে আসলেই জানতে পারবো 4 বছর পরে। আগে বিসিএস ক্যাডার হও তারপরে। আমার কখনো ইচ্ছা ছিল না বিসিএস পরীক্ষা দেওয়ার, কারণ আমি ইঞ্জিনিয়ারিং এ পড়ি, আমার বিসিএস এর প্রতি ইন্টারেস্ট ছিল না। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ওই কন্ডিশনেও আমি রাজি হয়ে গেছিলাম, কারণ কোনোভাবেই ওকে হাতছাড়া করতে চাইছিলাম না। আমি পড়াশোনা নেটে সার্চ দিতেছিলাম কি কি আছে, কোথায় কি, এভরিথিং। সেই রকম বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করছি। আমার বাবা মা এদিকে আমাকে ফোন দিছিল, তারা ঢাকায় আসতেছে, আমাকে কোনো একটা ছেলে দেখতে আসতেছে, সুইডেনে থাকে। তারপর হচ্ছে গিয়ে আমি গেলাম, এমন অবস্থা বাসায় মনে হয় যেন আজকে বিয়ে হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বাসায় সবাই খুব এক্সাইটেড। ওই ছেলের সাথে আমার যখন কথা হইলো, একটা রুমে আমাদেরকে পার্সোনালি কথা বলতে দিল, আমি খুব নার্ভাস ছিলাম, আমি শুধু হ্যাঁ না করতেছিলাম। ওই ছেলেটাকে খুব পজিটিভ মনে হয়েছিল আমার ব্যাপারে। তারপরে হচ্ছে গিয়ে বলছিল দেখা হবে, ওই ছেলেটা আমাকে বলছিল দেখা হবে ইনশাল্লাহ, এটা বলে চলে গেছে। কিন্তু ওই ছেলেটাকে আমার ফুফুর পছন্দ হয় না, কারণ ছেলেটা একটু বয়স্ক ছিল, হেলদি টেলদি ছিল, আমার সাথে তাকে যাচ্ছিল না। তো বুঝতে কি পাগল হয়ে গেছে, মেয়ের লাইফটা নষ্ট করে দিবে, অনেক ভালো আসবে ইনশাল্লাহ। তো কোনোভাবে ফ্যামিলি থেকে মানা করে দিল। কিন্তু আমি যে ওইটা ফেস করার পরে, এটা আমার লাইফের ফার্স্ট প্রপোজাল ফ্যামিলি থেকে।
আমি বাসায় যাওয়ার পর, আমার মেসেজ যাওয়ার পর আমি অনেক চিন্তা করলাম যে আমার বাবা আমার জন্য ছেলে দেখতেছে, স্টুডেন্ট থেকে শুরু করছে, তার অনেক টাকা বেতন, সে কিন্তু অনেক স্ট্যাবলিশ, আর সে তো আমার গায়ে হাত দেওয়ার সাহস পাবে না, আমার বাবা হাত ভেঙে ফেলবে ওর, বা ফ্যামিলি থেকে একটা ইয়া নেবে। আর আমি যাকে পছন্দ করি আমি এভাবে ইগনোর হচ্ছি, আমার ভালোবাসার মূল্য তার কাছে নাই, আমি কোথায় আছি, কি করতেছি আমি, এই ধরনের আমি চিন্তা করতেছিলাম। আমি খুব একটা এনার্জি পাইছি ওই ওই জায়গা থেকে। তো আমি ওকে ফোন দিই, ফোন দিয়ে বলতেছি আমি আপনাকে আর ফোন দিব না, আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না, আপনি আপনার মতো থাকেন। এটা বলার পরে সে হাসছে, কারণ আমি এরকম অনেকবার বলছি যে আমি আপনাকে ফোন দিব না, তারপরেও ফোন দিছি। তাই আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আপনি হাসেন আর যাই করেন, এটাই হচ্ছে লাস্ট ফোন। এখানে একটা কথা বলি, আপনাদের মধ্যে কি এমন কোনো কিছু ছিল যেটা তারা সে তাকে আপনাকে ব্ল্যাকমেইল করতে? সরি, আমি এটা স্কিপ করে গেছি। হ্যাঁ, হ্যাঁ, ও হচ্ছে, ওর কাছে আমার 2টা ভিডিও আছে। একটা ভিডিও হচ্ছে গিয়ে খুব অ্যাবনর্মাল, আমি কাঁদতেছিলাম যে আমি সরি, আমি এরকম করবো না, আমি আর ওকে সার্চ দিব না, এদেরকে আর সার্চ দিব না। আর হি ওয়াজ রেপিং মি। এটা ভিডিও করেছে? এটার ভিডিও করছে, এটা ফার্স্ট ভিডিও করছে, বলতেছে আমি এগুলোর কাছে দাঁড়ায় না, আমি এগুলো পছন্দ করি না, কিন্তু আমার মনে হয় এখন করা উচিত। ও এটা বলছিল, আমি যাই হোক, তারপর এটা ছিল ফার্স্ট পার্ট। আমি জানি আমি তখন বেশি করছিলাম, ওগুলো ডিলিট করে দিবে, কারণ আমি ওকে অনেক বিশ্বাস করতাম। আচ্ছা, তারপরে সেকেন্ড পার্ট? সেকেন্ড হচ্ছে গিয়ে ও আরেকটা ভিডিও করছিল, সেটা নর্মাল। এটা আপনার সম্মতি ছিল? আমার সম্মতি ছিল, Okay. কারণ ওকে একবার তো করছিলই। তারপর বলছে যে এগুলো কিছুই হবে না, এগুলো আমি এমনি রেখে দিব। তো আপনি বলেননি যে তুমি এগুলো ডিলিট করে দাও? Last- এবং এগুলো নিয়ে বাংলাদেশে যে পরিমাণ সোশ্যালি যেগুলো একটা ভয়ঙ্কর রকমের ক্রাইম, লাস্ট ফোন কনভারসেশনে কি ছিল? এর মধ্যে যখন ওই যে 8 মাসে আমাদের ব্রেকআপ ছিল, তখনই আমি বলছিলাম প্লিজ এগুলো ডিলিট করে দাও। যদি আমি আমার যদি বিয়ে হয়ে যায়, আমার হাজবেন্ড জানবে যে আমার বউ এরকম আছে, তখন তো এটা হবে। জানো, এটার দাবিদার তো আমিও তো এটাতে রেসপন্স, আমিও এটা 3 বার, এটা আমার রাখার রাইট আছে। আমি যে তাহলে যেখানে সম্পর্কই নাই, যেখানে আপনি আমাকে চাচ্ছেনই না, সেখানে এগুলো রেখে লাভ কি আপনার? তো বলতেছে যে সেটা আমি বুঝবো, আমি এটা করবো না, আর তোমার কিছু বলার আছে? তারপরে হচ্ছে গিয়ে সেটা কোথায় রাখছে সেটাও আমি জানি। এখনো আপনি জানেন আমি জানি কোথায় রাখছে, কোথায় রেখেছে? ওর গুগল ড্রাইভে। সবচেয়ে নিশ্চিন্ত জায়গা বাংলাদেশের এখন ছেলেদের এই জায়গাটা, গুগল ড্রাইভ। আমি সেদিন আমার স্যারকে জিজ্ঞেস করছিলাম, আমি খুব সফটওয়্যার সিকিউরিটি, সরি ওদের কথাটা বলা ঠিক হলো না বাংলাদেশি ছেলেদের, কারণ বাংলাদেশের সব ছেলে এরকম না, বাট যারা করে ফ্রড তাদের জন্য বোধহয় একটা খুব সেফ জায়গা হয়ে গেছে গুগল ড্রাইভ। ওকে ভাইয়া, ইদানিং একটু বলি, আমার এই সেমিস্টারে একটা কোর্স আছে সাইবার সিকিউরিটি। তো আমি ইদানিং শিখে শুরু করছি কিভাবে ওয়েবসাইট হ্যাক করে, কিভাবে প্রোটেক্ট করে, কিভাবে ডাটাবেস হ্যাক করে। তো আমি স্যারকে একটা কথা জিজ্ঞেস করছি, স্যার আপনি আমাদেরকে এগুলো শিখেছেন, কিন্তু গুগল ড্রাইভ কিভাবে হ্যাক করে, এটা কি পসিবল? বলছে, হাসতেছিল, যদি এটা পসিবল হতো তাহলে তো তোমারটাই আগে হ্যাক হইতো কোনোভাবে। এটা পসিবল না। হ্যাঁ পসিবল, অবশ্যই, যারা ডেভেলপার তাদের কাছে সব সেই জায়গাটা নাইবা গেলাম, পসিবল আর ইম্পসিবল, কিন্তু মানে আমি চাচ্ছিলাম। আপনি ওকে বলছিলেন যে তুমি এটা ডিলিট করে দাও, বাট কেউ যদি এটা কখনো করে কারো কাছে, করার পর আপনার সামনে ডিলিট করলে এটা যে কপি নাই, আপনি ইনশিওর করবেন হবে আমি কিভাবে শিওর হবো? Right. হয়তো সে অন্য আইডি ক্রিয়েট করে, জানি গুগল ড্রাইভে রাখলেও আপনি এটা নিশ্চিত হতে পারবেন না, কারণ কোনো একটা মানুষ যদি আপনি যদি 100% শিওর থাকেন এটা ফার্স্ট কপি, লাইক আপনার সেলফোনে করেছে বা অন্য কোথাও করেছে, প্রথমত করাটাই অন্যায়। করার পরে যদি আপনি নিশ্চিত থাকেন যে এটা ফার্স্ট কপি এবং সেই ফোনটা আপনি সিজ করে ফেললেন বা সেখান থেকে ডিলিট করে দিলেন, কিন্তু তারপরও অনেক সময় নিশ্চিত হওয়া যায় না। আর আপনি যেহেতু তাকে স্পেস দিয়েছেন, সেখানে পারলে 100টা কপি করে ফেলেছে, এখন তো আপনি নিশ্চিত হতে পারবেন না, ইটস এ পুলিশ কেস। তো আমি যখন ওকে ফোন দিলাম, তো ও হচ্ছে গিয়ে তখনও বলতেছিল হ্যাঁ তোমার তো আরেকটা সিম চালু হয়েছে, তুমি তো এখন অনেক কিছুই করতেছো। তখনও হচ্ছে গিয়ে ওই কাহিনী। আমি যে দেখেন, আমি আপনাকে ফোন দিছি কিন্তু সম্পর্ক ঠিক করার জন্য না, আমি একেবারে শেষ করার জন্য আপনাকে ফোন দিছি। আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না, আপনি আপনার লাইফ মতো থাকেন। তো একটু হাসতেছিল, আমি তো আচ্ছা ঠিক আছে, দেখা যাক আমি কতটুকু পারি কন্ট্রোল করতে, দেখা যাক। অবশ্যই সে আমার ফ্যামিলি মেম্বার, সে অলরেডি জেনে গেছে যে আমাকে কেউ দেখতে আসছে। তারপরে হচ্ছে গিয়ে এটা বলে আমি ফোন রেখে দিলাম। 7 নভেম্বর ওই দিন লাস্ট কথা হয়েছে। এরপরে আমার আর ইচ্ছাও হয় নাই, আমি আর কষ্টও পাই নাই, আমি আর ওকে ফোনও দিই নাই। ও আপনাকে ট্রাই করেছে? না, ও তো আমাকে কখনোই ট্রাই করতো না। ওকে, এখানে এই যে ভিডিওটা আপনি রেখে দিলেন, সারা জীবনের জন্য এটা একটা আতঙ্ক। তো এটা নিয়ে আপনার খারাপ লাগে না, কষ্ট হয় না? হ্যাঁ, আমি আসবো, ওটা নিয়ে তো এখন ঘটনাটা চলতেছে। তারপরে হচ্ছে গিয়ে এইদিকে আমি কি করলাম, আমি আমার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করলাম, পাসওয়ার্ড চেঞ্জ করলাম, আমার ফোনেও কিন্তু করা, ও দেখতে পারে আমার ইনকামিং কল, আউটগোয়িং কল, এগুলোও দেখতে পারে। আমি অফিসে কল দিলাম, দিয়ে বললাম বেশি তার কাছে ক্লিন হতে গিয়েছেন যে জীবনে কোনো পার্সোনাল বিষয় রাখেননি, সব তাকে শেয়ার করেছেন। সব আমার হাজবেন্ড। চরম পর্যায়ের বোকা, এসএসসি ইন্টার পড়ুয়া মেয়েরাই আসলে এই জিনিসগুলো বেশি করে।
হ্যাঁ। তারপর হচ্ছে কি আমি অফিসে কল দিলাম, দিয়ে বললাম যে আমি এটা কিভাবে কি করতে পারি। তারপর ওরা আমাকে বললো ওয়েবসাইট লিঙ্ক বললো, আমি ওখানে গেলাম, গিয়ে হচ্ছে সব চেঞ্জ করলাম। তারপরে যাচ্ছে ফেব্রুয়ারিতে 2019 সালে ফেব্রুয়ারিতে আমার সেমিস্টার ব্রেক ছিল। ও এদিকে কি হয়েছে এটা বলতেই হবে। এটা হচ্ছে কি আমার ভাবি জানতো, আমার ছোট ভাবি, আমার ছোট ভাইয়ের বউ, ফুফাতো। উনি বলতেছে যে তুমি কি পাগল হয়ে গেছো, এগুলো সব ঠিক করো। ও কিচ্ছু করবে না, ওর বোন তোমার ভাইয়ের ভাত খায়, কিছু করবে না ও। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিছু এইভাবে সাহস দিছে। তারপর সব ইয়ে করছি। তো উনার সাথে আমাকে কথা বলতে দিত না। আমি উনার সাথে কথা বলার জন্য আরেকটা আইডি খুলি, খোলার পরে ওটা জানতো না। তার আইডি খুলি, তারপর উনার সাথে কথা বলি। তো ওই আইডিতে আমার আরো 2টা ফ্রেন্ড যাদের সাথে কথা বলতে দিত না, ওই আমার বান্ধবী, কোনো ছেলে ফ্রেন্ড ছিল না, ওদেরকে হচ্ছে কি আমি অ্যাড করি। করার পরে তো ওখানে তখন nika.com নামে একটা ওয়েবসাইট, তখন ওয়েবসাইট ক্রিয়েট করা আমাদের একটা প্রজেক্ট হয় এসে। তো nika.com নামে আমার ফ্রেন্ড হচ্ছে একটা ওয়েবসাইট করবে, ওখানে পাত্রপাত্রী সব ইয়ে করবে। তখন এটা কি পসিবল, পাত্রপাত্রী নেটেও পাওয়া যায়? তারপর হচ্ছে আমি বলছি হ্যাঁ, তো সার্চ দিয়ে দেখিস এরকম অনেক ওয়েবসাইট আছে। আমি সার্চ দিয়ে দেখলাম সত্যি আসলে ওয়েবসাইট আছে। আমি দেখলাম ওখানে কি আছে, ওখানে অনেকে পোস্ট করে আমার এরকম টাইপের মেয়ে লাগবে, ওইরকম টাইপের মেয়ে লাগবে। তারপর হচ্ছে গিয়ে এটাকে আমার খুব ফালতু মনে হয়েছে, খুব চিপ মনে হয়েছে। ওখানে ওইটাতে আমি দেখার পরে ওই সাইডে আরো অনেক সাজেস্ট আসে যে ফাইন ট্রু লাভ, তারপরে হচ্ছে গিয়ে ডেটিং সাইট এরকম। সো ফাইন ট্রু লাভ, যে ট্রু লাভ এরকম মেয়ে ট্রু লাভ পাওয়া যায় না, এইদিকেও ট্রু লাভ পাওয়া যায় এরকম। তো আমি হচ্ছে কি খুব ইন্টারেস্টেড ছিলাম। আমি হচ্ছে কি ক্লিক করে দেখি যে ওখানে প্রথম যে পোস্টটা, আমি ওখানে ঘুরেও দেখি নাই যে কি আছে, 2-3 দিনও ছিলাম না ওই জায়গায়। ফার্স্ট যেদিন আমি হচ্ছে ইয়ে করি, যে দেখি যে একটা ছেলে পোস্ট দিছে, একটা সিরিয়াস মনের গার্লফ্রেন্ড চায়, সিরিয়াস, যে হ্যাঁ ইয়ে করবে না করবে না। তো আমি আসলে হচ্ছে গিয়ে ট্রাই করে দেন আসলে দেখি কি করে, ও আসলে কি কথা বলে। আমার আইডিতে কিন্তু কোনো ছবি ছিল না, কোনো পোস্ট না, কিছু না, ওটা দেখতেই ফেক আইডির মতো দেখা যায়, যে আইডিতে আমি আমার ভাবির সাথে কথা বলতাম। তারপরে হচ্ছে গিয়ে ওই আইডিটা জাস্ট একটা হাই দিয়ে আমি চলে আসি, ওখান থেকে স্কিপ করে আমি আমার আইডিতে চলে আসি, আমি ইয়া করি। তারপরে হচ্ছে গিয়ে দেখি কতক্ষণ পর আবার যেয়ে দেখি ওই ছেলে আমাকে হ্যালো বলে, হাই। তা আমি বলছি আমি বাংলাদেশ থেকে, প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম ফেক অর সামথিং লাইক দ্যাট। ফার্স্ট ছিল আমি না তখন ওর প্রোফাইলটা চেক করি নাই, যখন ওর দেখতেছি রিপ্লাই দেওয়া শুরু করছি তখন আমি যেয়ে দেখি ও হচ্ছে শ্রীলঙ্কান, বাট ওর ফেসটা হচ্ছে কি খুব ইয়ে টাইপের, ঠিক আছে। তো আমি ওকে অনেক কথা হয়, তো বলতেছে যে আমি হচ্ছে কি ছবি দেখতে পারি, আমি নিজে থেকেই বলতেছি যে আপনি চাইলে আমার ছবি দেখতে পারেন, কিন্তু আমি আমার ছবি হচ্ছে গিয়ে প্রোফাইলে দিতে কমফোর্টেবল ফিল করি না। তারপরে বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি কার সাথে কথা বলতেছি আমি দেখতে চাই। তো আমি আমার ভাইয়ের সাথে থাকা একটা ছবি দিছি, দেওয়ার পরে হিজাব সহ, ঠিক আছে। দেওয়ার পরে ও কতক্ষণ পরে বলতেছিল ইউ আর সো কিউট, বাট এই প্রবলেম, আমাদের এই ধরনের কোনো প্রবলেম নাই, কিন্তু তোমাদের ইয়েতে এইরকম সমস্যা আছে কাউকে বিয়ে করা। সে খুব সিরিয়াস ফার্স্ট থেকে, সে ভাবছে যে আমি তাকে রিকোয়েস্ট মেসেজ পাঠিয়েছি, হয়তো আমি রাজি যে বিয়ে টিয়ে টাইপের বা রিলেশন করতে রাজি, এই টাইপের ও কথা বলছে। আপনি তো সম্পর্কে তেমন একটা জানেন না। জানি না, কিছুই জানি না। তারপরে হচ্ছে গিয়ে আমি বলছি আপনি কি শ্রীলঙ্কা থেকে। আমি তখন হচ্ছে গিয়ে বানানটা ভুল করছি, শ্রীলঙ্কা লিখছি, আমি শ্রীলঙ্কা। তো হাসতেছিল এভাবে। তারপরে হচ্ছে গিয়ে বলতেছে যে এটা আমি আসলে চাই না আমার জন্য কোনো কমপ্লেক্সিটিতে তুমি পড়ো, কারণ তোমাদের ইসলামে হচ্ছে গিয়ে এটা পারমিট করে না। তো আমি বলতেছি যে আল্লাহ, তাই নাকি, আপনি মুসলমান না? আমি তো কখনো দেখি নাই, আমি প্রোফাইলে দেখতে পাচ্ছিলাম না। তারা বলছে না আমি বুদ্ধিস্ট। তারপর আমি বলতেছি যে ও, আমি এটাকে কিছুই মনে করি না, আমি তাকে বিয়ে করতে যাচ্ছি নাকি। আমি বলতেছি যে সমস্যা নাই, ইউ ক্যান স্টে উইথ মি অ্যাজ আ ফ্রেন্ড। তো বলতেছে যে না, বাট এটা প্রবলেম হবে, এটা প্রবলেম হবে। আচ্ছা আমি কি যাওয়ার আগে আমি তোমার একটু ভয়েস শুনতে পারি? আমি আসলে আমি মেসেঞ্জার কিভাবে ভয়েস সেন্ড করতে হয় আমি আসলে চাই না। সো আপনার হোয়াটসঅ্যাপ থাকলে আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে ইয়ে করতে পারি। তো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে আমি ভয়েস রেকর্ড পাঠাই। তো ও খুবই ইমপ্রেস আমার প্রতি ফার্স্ট থেকেই। মানে আমার ওই আমার ভাইয়ের সাথে যে ছবি ওটা দেখে নাকি খুব ইমপ্রেস আমার প্রতি। তারপর হচ্ছে গিয়ে বলতেছে খুব কষ্ট বা আফসোস হচ্ছিল আর কি ওর, যে আমি হয়তো ওকে রাখতে পারবো না ধর্মের কারণে, হয়তো ও চলে যাবে এরকম। তাই আমি আসলে হ্যাঁ এটা পসিবল। আমি তখন সিরিয়াস না, আমি এমনি বলছিলাম যে হ্যাঁ বিয়ে করা পসিবল যদি কেউ কনভার্ট করে। বলছি না আমি তো এটা কখনোই করবো না, আমি তো কনভার্ট কখনোই হবো না।
তো আমি বলছি তাইলে এটা পসিবল না, কারণ এটা এরকম কোনো সিস্টেম নাই। তো বলছে আসলে সিস্টেম নাই না, এটা হচ্ছে কি ও তো ওর ধর্মের মতো কথা বলে, তাই না, ও তো আর আমাদের ধর্মের ব্যাপারে তো জানে না। তো বলছে আসলে এটা মানুষের বানানো রুলস, এটা আসলে সিস্টেম না। তা আমি বলছি যে না, মানুষের বানানো রুলস না, এটা হচ্ছে এরকম এরকম। তো বলছে যাই হোক, আমি মনে করি যে ধর্মের কারণে ভালোবাসা ইয়ে করা এটা ঠিক না, হ্যান তেন ও ওর মতো করে লজিক দিচ্ছিল। সেদিন হচ্ছে কি আমরা এরকম মানে কথা কাটাকাটি করতেছি সাইলেন্টলি, মানে সেরকম ফাইটিং না। একটা জিনিস খেয়াল রাখবেন এখানে, একটা বিষয় যে এলডিআর যেটাকে বলে লং ডিস্টেন্স রিলেশনশিপ, লং ডিস্টেন্স রিলেশনশিপের ফিলিংসটা আরো অনেক বেশি দ্রুত দৌড়ায়। মানে দ্রুত দৌড়ায় বলছি আমি যেটা বোঝাচ্ছি যে আসলে একটা মানুষ পাশাপাশি আছে, তাকে দেখে ভালো লাগা, তাকে দেখে জীবনে নেয়া, এটার জন্য প্রচুর ইকুয়েশনের সময় হয় এবং তারপরে কোন একটা গুণ দেখে হয়তো তার প্রতি মানুষ ইমপ্রেস হয়। কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে যেহেতু দেখা না দেখা, কাছে পাওয়া, এরকম অনেক বড় একটা দূরত্ব থাকে, তখন অদ্ভুতভাবে সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করেন তারা এই বিষয়গুলোকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারেন। বাট আমার যেটা মনে হয় যে আপনার কাউকে ভালো লাগার জন্য আপনার ভিতরে যেসব ফিলিংস থাকা প্রয়োজন, সেই ফিলিংসগুলো নিয়ে যেই মানুষটার অবয়ব আপনার মধ্যে তৈরি হওয়া প্রয়োজন। লং ডিস্টেন্স রিলেশনশিপে এই জিনিসটা খুব দ্রুত হয়, অর্থাৎ আপনার মধ্যে মনে হতে শুরু করে যে না, এই মানুষটা বোধহয় সবকিছু আমি যেটা চাই সেই সব গুণের অধিকারী। এবং আমার মনে হয় যে মেয়ের ক্ষেত্রে সেটাও হয়েছে। জি, তারপরে কি হলো? তারপরে ভাই ও কোনোভাবে থাকতে রাজি না। আমি আচ্ছা ঠিক আছে, আমার কি সমস্যা কি, আমি এখানে গেছি আমি তো এই দেখার জন্য, না হলে নাই। তো আমি বলতেছি যে আমি বারবার এটাই মেনশন করতেছিলাম যে আপনি ফ্রেন্ড হিসেবে থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার অনেক হিন্দু ফ্রেন্ড আছে, ইভেন আমার সমস্যা নাই, অন্য ধর্মের ফ্রেন্ড থাকতেই পারে। সে বারবার এটাই বলতেছিল যে না, আমি তোমাকে কোনো কমপ্লেক্সিটিতে ফালাতে চাই না, বিকজ সে নাকি মানে 5 বছর পরে কিছু একটা ফিল করতেছিল, যে এই ফিলিংসটা সে কখনোই পায় নাই। মানে আপনাকে দেখে তারপর আমি জাস্ট ওকে একটা ভয়েস মেসেজ পাঠাই। সে আমাকে বলছে যে তোমার কি মনে হয়, তুমি কি এরকম কিছু ফিল করতে পারতেছো, বা তোমার কি মনে হয়? তাই আমি বলছি, আমি জানি না, বাট আমি চাই, আমি আপনাকে যেতে দিতে চাই না। আপনি আমার সাথে ফ্রেন্ড হিসেবে থাকতে পারেন। একটু আমি জাস্ট ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম। তো ও এইটাকে এত পছন্দ করে এখন পর্যন্ত, বলতে তুমি কতটা অনেস্ট ছিলা, মানে চাওয়ামাত্র দিয়ে দিয়েছো। হ্যাঁ, আহ, যে যাইতে দিতে চায় না বা এরকম। ওটার পর থেকে নাকি ও আরো বেশি ফল করে। তারপরে হচ্ছে কি বলতেছে please- নাকি ও বাংলা জানে না? না, বাংলা বাংলা জানে না। বাংলা জানে না, হিন্দি জানে, ইংলিশ জানে এরকম। তো বলতেছে যে আচ্ছা প্লিজ লেটস মেক এ প্ল্যান, কিভাবে আমরা হচ্ছে কি একসাথে হতে পারি। কিরকম প্ল্যান? আমি না খুব ইন্টারেস্টেড ছিলাম যে দেখি ও কিভাবে আমাকে ট্রিক করে, ও আমাকে জন্য এত ইয়ে হয়ে গেছে, এত সিরিয়াস হয়ে গেছে, আমি অবাক হচ্ছিলাম। আমি আবারও একটু ইন্টারাপ্ট করছি, আজকে আমি বেশি বেশি ইন্টারাপ্ট করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং সেটার প্রয়োজন আছে বলেই। আজকের এই যে সিক্রেটসটা, পুরো সিক্রেটসটা এখানে রিভিল হচ্ছে। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে নেই প্রিয় শ্রোতা, আজকের এই পুরো সিক্রেটস এর মূল জায়গাটা হচ্ছে হলো বিয়ে সম্পর্কিত জ্ঞান, যেটা আমাদের ফ্যামিলিতে, আমাদের বাবা মা বা আমাদের সোসাইটিতে, আমাদের চারপাশে, আমাদের পরিবেশ থেকে আমরা আসলে বিয়ে বলতে যেটা বুঝি যে কারোর সঙ্গে কারো সংসার হওয়া, কিন্তু বিয়ের হওয়ার আগে বিয়ে পূর্ববর্তী যে বিষয়গুলো, বিয়ে নিয়ে জ্ঞান দেওয়া, প্রপার মানুষকে সিলেক্ট করা, কার সঙ্গে বিয়ে হতে পারে, বিয়ে হলে কি হয়, এই বিষয়গুলো নিয়ে যে জ্ঞান দেওয়া, পরিবার থেকে আসুক বা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে আসুক, যে সময় তাদেরকে এই জ্ঞানটা দেওয়া প্রয়োজন, সেটা না হলে কি হতে পারে একটা মেয়ের জীবনে কিংবা একটা ছেলের জীবনে, সেটাই হচ্ছে আজকের এই সিক্রেটসের মেসেজ। মূল জায়গাটা এতক্ষণে আপনারা হয়তো রিভিল করতে পারবেন, কারণ আরেকটা ভয়ানক রকমের ঘটনা যেটা ওর জীবনে ঘটেছে, আমি জানি না এটা রেজাল্ট কি, বাট আমাদের জায়গা থেকে এটা ভয়ানকই মনে হবে। ঠিক আছে, আমরা সেদিকে আগাতে চাই। জি বলেন। তারপর হচ্ছে গিয়ে একটা প্ল্যান মেক করা শুরু করছে। ইভেন এটা বলে যে আমার মনে হয় তোমার বাবা আমাকে পছন্দ করবে। তারপর নিজে থেকে সে নিজের ইয়ে দিতেছিল, সে কি করে না করে। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে, সে এখন এই চাকরি করে, খুব ভালো বেতন। কিন্তু ভাই আমি এগুলো শুনতে চাচ্ছি না, এগুলো তো সে এখানে এসে কেন পাত্রী খুঁজছে? এত ভালো সেখানে সে কেন পাচ্ছে? হ্যাঁ, সেও কি কিউরিসিটির জায়গা থেকে এখানে এসছে, নাকি আপনার মতোই জাস্ট? আমি এটা আজ পর্যন্ত জানি না, জানা উচিত। হ্যাঁ এগুলো ভুল, বড় রকমের ভুল। আমি অবশ্যই হ্যাঁ জানার পর তারপর হচ্ছে কি ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার বাংলাদেশি ফ্রেন্ড আছে, তুমি চাইলে কিন্তু আমি তোমার বাবার কাছে প্রস্তাব পাঠাতে পারি, এবং সে আমার বাবা আমার সাথে কথা বলতে পারে। একদম এইভাবে সিরিয়াস সে, কারণ হচ্ছে ভাই আল্লাহ রাস্তায় মাপ চাই, আমার বাবার কাছে পাঠাতে চাই না, উল্টা আমাকে ফোর্স করে বিয়ে দিয়ে দিবে, তোমার জন্য আমার পড়াশোনা বাদ হয়ে যাবে। বলতেছে তাহলে কি করা যায়? আমার মনে হয় তোমার বাবা আস্তে আস্তে একদিনের কথোপকথনই একদিনে সুপার ফাস্ট। হ্যাঁ, আমি বলতেছি যে
আদারওয়াইজ তো আমরা ইয়ে হয়ে যাবো, তাই না, ডিসকানেক্ট হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাই, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এই জন্য ও এটা এতটুকু পর্যন্ত ডিসকানেক্ট হবেন। আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতো, মানে আপনার হোয়াটসঅ্যাপে মানে আপনাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারতো বা অন্যান্য মাধ্যমে সে আসতে পারতো। হ্যাঁ, কিন্তু একটা মানুষ যখন বলবে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না, আচ্ছা ঠিক আছে ওকে বাই, দেন তারপরে ও আসবে কিভাবে? ঘটনা যেটা ঘটেছে যে উনি হচ্ছেন বুদ্ধিস্ট আর আমাদের এই বোনটি হচ্ছে মুসলমান। তো প্রথম বাধাটাই ছিল হচ্ছে ধর্ম, এবং এই বাধা এবং আমরা স্টে করবো কিনা দুটো জিনিস একসাথে মুভ করেছে। তো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে যদি প্রথম থেকেই বাধা থাকে সেই সম্পর্কটা খুব তীব্রতর হয়, এবং এটা ওদের ক্ষেত্রে হয়েছে। প্রথম দিনই দিয়েছে থাকবো থাকবো না, থাকবো থাকবো না, আসলে জয়ী হবে কি থাকবো না থাকবো না। হ্যাঁ, তখন দেখা গেছে যে না, এই বললাম না যে ফুল অফ ইমোশন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমি আসলে এত কমপ্লেক্সিটির মধ্যে জড়াইতেই চাইছিলাম না, কারণ না ভাই একটা জিনিস থেকেও ইয়ে করতে আমার ওই রিলেশনের সাথে এই সম্পর্কে যাওয়ার যে পসিবিলিটি ক্রিয়েট হচ্ছে সেটার গ্যাপ কতখানি? মানে আগের রিলেশনটা ব্রেকআপ হয়েছে কত আগে? ওটা তো অনেকবার। না, লাস্ট ব্রেকআপটা হয়েছে লাস্ট হচ্ছে গিয়ে 2017 সালের মানে গ্যাপ কতটুকু, মানে বয়সের সময়ের গ্যাপ বলতে চাচ্ছি। সময়ের গ্যাপ হচ্ছে 7-8 মাস, 6 মাস। 6 মাস। তার মানে আপনার মনের ভিতর থেকে কিছুটা হলেও 6 মাস না, সরি, কতদিন? 1 বছর হয়ে 1 বছর হয়ে গেল। তো আপনার এই জায়গাটা থেকে নিজেকে সামলে ওঠার কথা। যেটা হয় যে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেক সময় দেখি যে একটা রিলেশনশিপে স্যাটিসফাইড না, ধাম করে সে আরেকটা জায়গায় সুইচ করে ফেলেছে হ্যাপি হওয়ার জন্য। হ্যাঁ, সেটা একটা অন্য হিসাব। কিন্তু আপনি তো একটা গ্যাপ পেয়েছেন, তার মানে নিজেকে তো ঠিক করে ফেলার কথা। হ্যাঁ, আমার ওর জন্য কোনো কষ্টই হচ্ছিল না, ঠিক আছে। কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু আমি ওই ঘটনাগুলো তো ভুলতেছিলাম না যে আমি আর ঝামেলাতে জড়াতে চাইছি। ওকে, তারপর কি করলেন? ও বলছে আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ যেহেতু একটা মুসলিম কান্ট্রি, এটা তো অনেক বাধা থাকতে পারে।